আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে আজকে লেকচারে, সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি। এটি সম্পর্কে তোমরা নাম শুনেছো। তো হোপফুলি সেদিন আমাদের যে ওয়েবিনার ছিল সেখানেও তোমরা ছিলে। তো আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো, ছোট্ট একটা বিষয়, সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো শব্দের অর্থ আমরা সবাই জানি, তাই না, যে ন্যানোমিটার। তো এখন আমরা সবাই বাল্ক বড় বড় জিনিস দেখে অভ্যস্ত। এগুলাকে যদি ক্ষুদ্রতি তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে বিভক্ত করা যায় এবং সেটা যদি ন্যানোমিটার স্কেলে হয়, তাহলে সেই সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। হোয়াট ইজ ন্যানো টেকনোলজি? বলা হচ্ছে nanotechnology is science, engineering and technology conducted the nano scale, which is about 1 to 100 nanometers. A nanometer is a billionth of meter and 10 times than the hydrogen atom. দেখো এই হিসাব তো আশা করি বোঝাতে হবে না যে 1 থেকে 1000 ন্যানোমিটার, তাহলে তোমরা যদি সেন্টি, মিলি, সেন্টি, এই মিলি সেন্টিরও আরো কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিলিয়নথ অফ মিটার আমরা যদি বলি ক্যালকুলেট করে 1 billionth of meter and 10 times than diameter of a hydrogen atom, and the diameter of human hair is on average 80,000 nanometer. সেখানে একটা চুলের ডায়ামিটার যদি 80,000 ন্যানোমিটার হয়ে থাকে, সেখানে ন্যানোমিটার স্কেল 1 থেকে 100 কতটুকু ক্ষুদ্র সূক্ষ্মাতি সূক্ষ্ম, বুঝতে পারছো? So nanoscience and nanotechnology are the study and the application of extremely small things that can be used across all the other sciences fields such as chemistry, biology, physics, etc. তো এখানে সেই দেওয়া আছে, দেখো ম্যাক্রো টেকনোলজি, মাইক্রো টেকনোলজি, যখন এগুলো আমরা মিটারে, সেন্টিমিটারে, ন্যানো টেকনোলজি। তো আশা করি ন্যানো টেকনোলজিতে কি আমরা বুঝেছি, যে ন্যানো টেকনোলজিটা হচ্ছে অনেকগুলো ফিল্ডের সমন্বয়, যেখানে ম্যাটেরিয়াল কাজ করবে তার ন্যানোমিটার স্কেলে, অর্থাৎ তার আয়তন, আকার সবকিছুই থাকবে ন্যানোমিটার আয়তনে। সেই ন্যানোমিটারটা কতটুকু সেটা আমরা দেখলাম, যে একটা চুলের থেকেও কত ছোট। চুলও সেখানে আমাদের 80,000 ন্যানোমিটার, সেখানে আমাদের ন্যানোমিটার স্কেলে 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে আমরা কাজ করব। তো এই ধরনের নানা প্রকার ন্যানোমিটার প্রোডাক্ট পাওয়া যায়, যেমন কার্বন ন্যানো টিউব পাওয়া যায়, কার্বন সেলুলোজ ন্যানো পার্টিকেল ইত্যাদি পাওয়া যায়। তো হোয়াট ইজ এ ন্যানো টেকনোলজি ক্যান ডু? একটা ন্যানো টেকনোলজি কি করতে পারে? ইজ হেইলড অ্যাজ হ্যাভিং পটেনশিয়াল ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ এনার্জি কনজাম্পশন, help clean the environment and solve the major health problem. It is said to be able to massively increase manufacturing production, significantly reducing the cost, and products of nanotechnology will be smaller, cheaper, lighter, yet more functional and require less energy and fewer raw material to manufacture. Okay, তো অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখলাম। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হাই সারফেস এরিয়া। তো মনে করো তোমার বস্তুটা যদি শক্তিশালী হয়, মনে করো তুমি ঘরের উপরে একটা ছাদ দিচ্ছ। তো এই ছাদটা সাধারণত আমরা সিমেন্ট, বালি, লোহা, রড এগুলো দিয়ে থাকি। তো সিমেন্ট, বালি, লোহা, রড এগুলো দিয়ে সেটি অনেক মজবুত, ভারী তো হই। এখন কথা হচ্ছে, আমরা যদি এখানে ন্যানো টেকনোলজির ইউজ করি, তাহলে যে বিষয়টি হবে, এই ছাদের ম্যাটেরিয়ালস গুলো চেঞ্জ হয়ে যাবে। ন্যানো ম্যাটেরিয়াল যখন আমরা ইউজ করব, তখন এই ছাদটা অনেক হালকা হবে কিন্তু শক্তিশালী হবে। কারণ হচ্ছে যে এই যে ন্যানো ম্যাটেরিয়াল গুলো প্রচন্ড শক্তিশালী এবং এদের সারফেস এরিয়া বেশি। এরা বলা হচ্ছে তাদের যে মাদার, মনে করো একটা বড় আম আর একটা ছোট্ট আম, ন্যানো আম। আমরা ওই যে ছোট গরুর কথা দেখলাম না নিউজে গতকাল বোধহয়, তো একটা বাল্ক ম্যাটেরিয়াল থেকে একটা শর্ট ম্যাটেরিয়ালে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে মাদার ম্যাটেরিয়ালের যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি তো থাকে এবং সেই সাথে এক্সট্রা কিছু বৈশিষ্ট্য সেখানে যুক্ত হয়, যার কারণে এই সমস্ত ন্যানো ম্যাটেরিয়াল গুলো এক্সট্রা অর্ডিনারি ফিচার দিয়ে থাকে আমাদের। তো ন্যানো ম্যাটেরিয়াল সায়েন্সের লোকজন পড়বে, তাই না? তো টেক্সটাইলে আবার এটার কি দরকার? এটা টেক্সটাইলেও কিন্তু দরকার হয়ে থাকে, কারণ টেক্সটাইল তো আর শুধু বুননের মধ্যে সীমাবদ্ধ নেই।
বলা হচ্ছে nanotechnology in textile. Nanotechnology growing interdisciplinary technology often seen a new industrial revolution, and nowadays also the textile industry has discovered the possibilities of nanotechnology. So can define nanotechnology understanding the manipulation and control matter. আচ্ছা, কোথায় কোথায় আমরা ইউজ করব সেটা একটু দেখি। সেটি হতে পারে যে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল। আমাদের টেক্সটাইল সাবস্টেন্স গুলো তো ম্যাটেরিয়াল। ক্যান বি ইঞ্জিনিয়ার্ড বাই সিনথেটিক, অল্টার, ডেভেলপ এন্ড নেক্সট জেনারেশন ইমপ্রুভ ম্যাটেরিয়াল ডিভাইসেস স্ট্রাকচার এন্ড সিস্টেমে পরিণত করতে পারি আমরা। বলা আছে ইট ইজ ইউজ টু ডেভেলপ ডিজায়ার টেক্সটাইল ক্যারেক্টারিস্টিক্স সাচ এস হাই টেনজাইল স্ট্রেন্থ, যেটি টেনজাইল স্ট্রেন্থ মানে তো আমরা বুঝি যে খুব জোরে বা অনেক বেশি টানাটানি করলেও ছিঁড়বে না। ইউনিক সারফেস স্ট্রাকচার, সারফেসটা একই রকম হবে। সফট হ্যান্ডেল, ডিউরেবিলিটি, ওয়াটার রেপিলেন্সি, ফায়ার রিটার্ডেন্সি, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস। লাইক মনে করো তুমি ন্যানোমেটেরিয়ালের আস্তরণ দিয়ে দিয়েছো উপরে, তাহলে সেটি এখনকার যে ওয়াটার রেপেলেন্ট ফেব্রিক তার থেকেও বেশি ডিউরেবল হবে। তো কথায় কথায় অ্যাপ্লিকেশনটা আছে ন্যানো ম্যাটেরিয়ালের বা ন্যানো টেকনোলজির ইন টেক্সটাইলে। সেটি যদি আমরা বলি, বলা হচ্ছে যে ইজ অ্যাট্রাক্টিং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটেনশন বিকজ ইট ইজ ওয়াইডলি পারসিভড এস অফারিং হিউজ পটেনশিয়াল এন্ড ওয়াইড রেঞ্জ অফ ইন ইউজ। তো আমরা দেখি কথায় কথায় ফাইবার এন্ড ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হতে পারে, টেক্সটাইল ফিনিশিং এর ক্ষেত্রে হতে পারে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হতে পারে। ফাইবার এন্ড ফেব্রিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে, কার্বন ন্যানো ফাইবারস, কার্বন ন্যানো পার্টিকেলস, আমরা এগুলোর নাম শুনেছি সম্ভবত। ক্লে ন্যানো পার্টিকেলস, আমাদের যে সিরামিক রয়েছে ক্লে, মেটাল অক্সাইড ন্যানো পার্টিকেলস, কার্বন ন্যানো টিউবস, ন্যানো সেলুলার ফোম স্ট্রাকচার। আমরা এই যে আমরা যেমন সেলুলোজ রয়েছে আমাদের, আমরা জুট থেকে সাধারণত আমরা ঢেউটিন বানিয়েছি, ওটা কম্পোজিট ছিল, আমরা সেদিন ওয়েবিনারে জেনেছি। তো জুটকে যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র করি, কেটে ফেলি, তাহলে চপ করে, হাতে চপ করে কেচি দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র হবে। এটাকে যদি আরো কেমিক্যালি ট্রিট করি, অর্থাৎ সেলুলোজ থেকে মাইক্রো, ম্যাক্রো থেকে মাইক্রো, মাইক্রো থেকে আসবে ন্যানো সেলুলোজ, অর্থাৎ সেলুলোজই কিন্তু সেটি। আমরা অ্যান্টম্যান দেখেছি না, ভুলে গেলাম, অ্যান্টম্যান সিনেমা একটা ছিল না, যে ক্ষুদ্রতে ইয়ের মতো মানুষ, পিঁপড়ার মতো মানুষ। সো তার কি অনেক শক্তি ছিল না। সো সে কিন্তু সেটি কিন্তু ন্যানো টেকনোলজি বোঝার একটি এক্সাম্পল হতে পারে, যে সে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো এরকম আমরা সেটিকে বোঝাচ্ছি। তো এই ন্যানো সেলুলোজ যখন আমরা ইউজ করতে পারবো, তখন কিন্তু এর বৈশিষ্ট্য অনেকাংশই বেড়ে যাবে, টেনজাইল স্ট্রেন্থ থেকে শুরু করি, তখন এটি নানা প্রকার কাজে ব্যবহার করা যাবে। তো এই ধরনের সেলুলোজ, জুট থেকে ন্যানো সেলুলোজ এক্সট্রাকশন আমাদের দেশেই হচ্ছে বা কাজ করছে অনেকেই, তোমরা চাইলেও করতে পারো, তোমাদেরও এই ধরনের অপরচুনিটি রয়েছে। টেক্সটাইল ফিনিশিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার কেমিক্যাল এন্ড ফিনিশ, যেগুলো সাধারণত ডিউরেবল হয় না, বা যেগুলোর পার্টিকেল সাইজ বড় হওয়ার কারণে ফেব্রিকের সাথে আমরা অ্যাটাচ করতে পারি না, তো সেই ক্ষেত্রে ন্যানো পার্টিকেল ইউজ করা হয়। ন্যানো পার্টিকেল যেমন সিলভার ন্যানো পার্টিকেল নাম শুনে থাকবে, এটি সাধারণত আমাদের যে মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, কারণ এটি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস রয়েছে। সেলফ অ্যাসেম্বড ন্যানো লেয়ার রয়েছে। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, বলা হচ্ছে স্টেন রিপেলেন্ট এন্ড রিঙ্কেল রেজিস্ট্যান্স থ্রেড, মানে ভাঁজ হবে না এরকম ইয়ার্ন আমরা তৈরি করতে পারি। বডি ওয়ার্মার ইউজ, ফেজ চেঞ্জ ম্যাটেরিয়াল, অর্থাৎ অ্যাডভান্স যে ফিচার যুক্ত সেই ফিচার গুলো কিন্তু আমরা এই ন্যানো টেক্সটাইল মাধ্যমে পেতে পারি। তো এখানে কিছু ফিনিশ রয়েছে, অ্যাপ্লিকেশন অফ ন্যানো টেকনোলজি টেক্সটাইল, এগুলো একটু আমাদের পড়তে হবে। ওয়াটার রিপেলেন্স রয়েছে, ইউভি ব্লকিং, অ্যান্টি স্ট্যাটিক ফিনিশ, রিঙ্কেল রেজিস্ট্যান্স ফিনিশ, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস, এই পর্যন্ত। অর্থাৎ এগুলো সাধারণত আমরা ন্যানো টেকনোলজি দিয়ে আমাদের টেক্সটাইল ফাইবারের ক্ষেত্রে এটিকে অ্যাচিভ করতে পারি। ওকে, তো আমরা যদি একটু দেখি, সেটি হচ্ছে যে ওয়াটার রিপেলেন্স মানে কি। ওয়াটার রিপেলেন্স মানে হচ্ছে যে আমাদের কাপড় চোপড়ে পানি দিয়ে ভিজবে না, সেটি তো ওয়াটার রিপেলেন্স, তাই না? আমরা সাধারণত মোম বা এই জাতীয় আবরণ কোটিং দিয়ে থাকি উপরে।
ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ন্যানো টেক্সটাইল যেটি কিভাবে ইমপ্রুভ করবে ওয়াটার রেপিলেন্সি বাই ক্রিয়েটিং ন্যানো উইস্কার which are the hydrocarbons এক থেকে 1000 of size of typical cotton fiber and they are added to the fabric to create the fudge effect with lowering the strength of the cotton and spaces between the whisker of the fabric are small than the typical drop of water but they still larger than the water molecules and thus remain the top of whisker and surface of the fabric. However, the liquid still can pass through the fabric if pressure is applied. দেখো এটি কিরকম হচ্ছে যখন আমরা ন্যানো টেক্সটাইল ন্যানো ম্যাটেরিয়াল দিয়ে ফেব্রিকের উপর ওয়াটার রিপিলেন্সি করছি সেটি হচ্ছে কুড়ে ঘর দেখেছি না আমরা কুড়ে ঘরে কি হয় অনেকগুলো শ্রম থাকে বা খড় থাকে একত্রিত ভাবে থাকে যার ফলে তার ভিতর দিয়ে আর পানিটা ভিতরে প্রবেশ করতে পারে না আমরা কিন্তু ওয়াটার ব্রেথেবল এন্ড ওয়াটার রিপেলেন্ট ফেব্রিকেও পড়েছি সেখানেও ভেন্টিল নামক এক প্রকার ফেব্রিকের কথা পড়েছিলাম তো আমাদের মনে আছে কিনা যে এমন ভাবে ক্লোজার ডেন্সলি থাকে যে তার ভিতর দিয়ে পানির ড্রপ প্রবেশ করতে পারে না কিন্তু পানির ফোঁটা প্রবেশ করতে পারে এই মানে সরি ময়েশ্চার প্রবেশ করতে পারে এবং প্রেসারাইজ করলে তো আমরা যখন ন্যানো ম্যাটেরিয়াল দিয়ে বলা হচ্ছে উইস্কার তৈরি করব দেখো ওই যে কালো কালো ছবিতে কালো কালো যেটা মটর দানার মতো সেগুলোকে উইস্কার বলছি এটি ছনের মতো বলছে যে আটকাই দিচ্ছে পানিটাকে যেতে দিচ্ছে না বাট প্রেসারাইজ করলে আবার এটার ভিতর দিয়ে তখন যেতে পারবে সো ওয়াটার রেপেলেন্স ফিনিশ দেওয়া হয় ইউভি ব্লকিং ইউভি ব্লকিং মানে তো বুঝতেই পারছি যে ইউভি আলট্রাভায়োলেট যে রেটা সেটি যেন না আসে সেজন্য বলা হচ্ছে যে organic UV blockers are non-toxic and chemically stable and operating at high temperatures. Nanoscale semiconductor oxides, titanium oxide, zinc oxide are efficiently absorb and scatter UV radiation. At the nanoscale, scattering depends on the wavelength and the size of the nanoparticle, the scattering and proportionally wavelength for অর্থাৎ আমরা সাধারণত আমাদের কি হবে ইউভি যে রেটা সেটি আমাদের শরীরে আসতে দেওয়া যাবে না তো বিশেষ করে বিভিন্ন প্রকার কেমিক্যাল বা ক্রিম আছে না আমাদের আমরা বলি না মেয়েরা ইউজ করে না যে এটি এটা সান প্রোটেক্টিভ এটা থেকে রক্ষা করবে এটা থেকে রক্ষা করবে তো লাইক তো আমরা টাইটানিয়াম অথবা জিঙ্ক অক্সাইড এর ন্যানো পার্টিকেল দিয়ে যদি ফেব্রিকের উপর আবরণ দেই তাহলে সেটি আমাদেরকে ইউভি আলট্রাভায়োলেট যে রেটা সেটি থেকে আমাদেরকে কিন্তু করছে প্রোটেক্ট করছে এটি অ্যাপ্লিকেশনের জন্য আমাদের সাধারণত যেমন এখানে একটি মেথড বলা রয়েছে যে সলজেল মেথডে আমরা থিন লেয়ার অফ টাইটানিয়াম অক্সাইড দিয়ে এটি করতে পারি কটনের উপরে তো এটি সাধারণত সমস্যা যেটি হচ্ছে যে ওয়াশ করলে উঠে চলে যায় তো 50টা লার্নিং পর্যন্ত থাকতে পারে এরপরে যদি আমরা বলি আর অ্যান্টি স্ট্যাটিক ফিনিশটা কি আমাদের কাপড় চোপড় যখন আমরা হ্যান্ডেল করি বা নাড়াচাড়া করি তখন অল্প দুই একটা করলে সমস্যা নেই বাট আমরা স্থির বিদ্যুতের কথা পড়েছি যে শুকনো মাথায় কলম দিয়ে ঘষে কিন্তু সেখানে কাগজের টুকরা অ্যাটাক করতাম তো টেক্সটাইল সাবস্টেন্স এরকম ময়েশ্চার কম হয়ে গেলে ফলে কি হচ্ছে যে শুকনো শুকনো ঘর্ষণ হলে সেখানে কিন্তু প্রচুর হাজার হাজার কেজি ফেব্রিক উঠানামা করা হয় বা হ্যান্ডেল করা হয় ফলে সেখানে কিন্তু আমাদের কি হচ্ছে যে অ্যান্টি স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করছে যার ফলে কিন্তু প্রত্যেকটা ফেব্রিকের বা একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে যার ফলে কিছু কাটার ফলে অনেক অসুবিধা হয় তো এই ধরনের অ্যান্টি স্ট্যাটিক অবস্থা যেন সৃষ্টি না হয় সেজন্য আমরা এই ফিনিশটা দিতে পারি সেটি যেমন টাইটানিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড উইস্কার ন্যানো অ্যান্টিমনি এটিও যেটি ডোপড এন্ড স্যালাইন ন্যানো সলিউশন ইম্পার্ট করে আমরা এই প্রপার্টিসটাকে কমাতে পারি ঠিক আছে এটি গেল অ্যান্টি স্ট্যাটিক ফিনিশ রিঙ্কেল রেসিস্ট্যান্স যেটি ভাঁজ হয়ে যায় সেই কটনের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য তোমাদের যদি চিন্তার কোনোদিন কোনো কারণ হয় যে এটা 100% কটন কিনা 100% কটনের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ভাঁজ পড়বে তো ভাঁজ না পড়ে তাহলে বুঝবা যে সেটি 100% কটন না অথবা সেখানে কোনো ফিনিশ দেওয়া হয়েছে বলা হচ্ছে cellulose molecule in cotton linearly organize themselves and passing through the crystalline and amorphous section of the fiber and hydrogen bonds hold together cellulose molecule in their position. Upon applying force the fiber, the cellulose chain displaces from the original position of the hydrogen bonds and reform at new location.
এই হাইড্রোজেন বন্ডের নিউ লোকেশন বা রিফর্মের কারণেই কিন্তু এটি হয়। ন্যানো কোটিং দ্যাট প্রিভেন্ট crease while maintaining comfort is desirable in textile products. Traditionally, fabrics are impregnated with resin to impart the wrinkle resistance of the textile. However, approach decreases the tensile strength আমরা যদি রেজিন দিয়ে থাকি, সেজন্য আমরা কি করছি যে ন্যানো পার্টিকেল হিসেবে টাইটানিয়াম অক্সাইড ন্যানো পার্টিকেল উইথ কার্বক্সাইলিক অ্যাসিড, অথবা আমরা 1 2 3 4 যেটা বিউটাডেন টেট্রাকার্বক্সাইলিক অ্যাসিড বিটিসিএ উইথ সাইসিনিক অ্যাসিড অর ক্রস লিঙ্কিং এজেন্ট হিসেবে ইউজ করে আমরা কিন্তু এটা কিউর করতে পারি, বা এই যে কটনের যে ভাঁজ পড়া সেটি থেকে রক্ষা করতে পারি। সেটাকে আমরা রিঙ্কেল রেজিস্ট্যান্স প্রিন্স বলছি। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস এর ভিতরে যদি আমরা বলি যে কি হবে, মাইক্রোবিয়াল গ্রোথ হবে না, তাই না? এটিকেই রক্ষা করবে। বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া হলে এটাতে যদি মাইক্রোবিয়াল গ্রোথ হয় সেটি তো পচে যাবে একসময়। সেজন্য বলা হচ্ছে যে যেটা সিলভার, এজি, টাইটানিয়াম অক্সাইড, জিঙ্ক ন্যানো পার্টিকেল, এগুলো সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে ব্যবহার করা হয়। তো এটির ফলে কি হয় যে ইয়েটা গ্রোথ হতে পারে না। আমরা যেখানে যে বডিতে ইউজ করা হোক বা যেখানে ইউজ করা হোক, এটার যে ইয়েটা অর্থাৎ অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো সেগুলো মাইক্রোবস গুলো গ্রোথ করতে পারে না। তো এই ছিল আমাদের ছোট্ট একটু পোর্শন আজকে ন্যানো টেকনোলজি। তাহলে ন্যানো টেকনোলজিটা হচ্ছে যে টেকনোলজি 1 থেকে 100 ন্যানোমিটারস ভিতরে ম্যাটেরিয়াল সমূহ ইঞ্জিনিয়ার করে কাজ করে, সেটিকে আমরা বলতেছি ন্যানো টেকনোলজি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।